সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আহমদ ভবানী একাডেমি অনলাইন লাইভ ক্লাসে আমি দেবাশিস ভট্টাচার্য সিনিয়র শিক্ষক তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমার পাঠদান শুরু করার আগেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে। স্যারের সময়োচিত নির্দেশনায়, সঠিক নির্দেশনায় করোনাকালীন সংকটে প্রথম থেকেই তোমাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করছি, অনলাইন ভিডিও ক্লাস দিয়েছি এবং বিশেষ পরীক্ষার মাধ্যমে সিলেবাসের সাথে তোমাদের সম্পৃক্ত রেখেছি। আর এখন দীর্ঘদিন ধরে অনলাইন লাইভ ক্লাস তোমাদের প্রিয় স্যাররা নিচ্ছেন। এতে তোমাদের পাঠ্যক্রম এবং সিলেবাসের সাথে তোমরা পরিচিত হচ্ছ এবং শিক্ষাবর্ষের পাঠগুলো সমাপ্ত হচ্ছে। তাছাড়া আমাদের মাননীয় অধ্যক্ষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বক্তৃতার মাধ্যমে আমাদের স্কুলের দেশে বিদেশে সুপরিচিত করেছে এবং সুনাম অর্জন করেছে। স্যারের বক্তব্য বিভিন্ন সুধীমহল প্রশংসিত করেছে। এই জন্য আমরা স্যারকে নিয়ে গর্বিত। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমি তোমাদের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের জ্যামিতি অংশ থেকে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের প্রিয় স্যাররা গণিতের অনেক ক্লাস নিয়েছে, বেশিরভাগ বীজগণিত এবং পাটিগণিতের উপর ক্লাস নিয়েছে, কিন্তু জ্যামিতির কোনো ক্লাস এখনও পর্যন্ত হয় নাই। অথচ গণিতে জ্যামিতি একটি গুরুত্বপূর্ণ অংশ। জ্যামিতি থেকে তোমরা জানো 3টি সৃজনশীল প্রশ্ন থাকে, তার মধ্যে 2টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই দিতে হয়। তাই জ্যামিতিকে অবহেলা করা মোটেই উচিত হবে না। আবার জ্যামিতি এমন একটি বিষয় যার ধারাবাহিকতা যদি না থাকে তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে অসুবিধায় পড়বে এবং বুঝতে অসুবিধা হবে। তাই জ্যামিতি একদম ধারাবাহিকভাবে সম্পূর্ণ বুঝে তোমাদের পরবর্তী ক্লাসে যেতে হবে। যেমন আমি বলি, তোমরা ক্লাস 3-4-এ জ্যামিতির সংজ্ঞা শিখেছ। ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ শিখেছ। সেই ত্রিভুজগুলো তোমরা যখন 9-10-এ উঠবে তখন পরিমিতি অংশে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে। এখন এই ত্রিভুজ সম্পর্কে যদি তোমরা না জানো তখন ক্লাস 9-10-এ গিয়ে পরিমিতি অংশ করতে তোমাদের সমস্যার সৃষ্টি হবে। আবার সমকোণী ত্রিভুজ, তোমরা জানো সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা সমকোণ থাকে এবং 2টি সন্নিহিত কোণ থাকে। আবার ত্রিভুজটির 3টে বাহুর 3টি নাম থাকে, অতিভুজ, লম্ব এবং ভূমি। এই ত্রিভুজ সম্পর্কে ভালো করে না জানলে তোমরা ত্রিকোণমিতি অংশে গিয়ে সমস্যায় পড়বে। এই জন্যই ধারাবাহিকভাবে জ্যামিতিকে পড়ে যেতে হবে। জ্যামিতি যদিও একটু কঠিন, কিন্তু বুঝে পড়লে সহজ মনে হয় এবং আনন্দদায়ক মনে হয়। একটা জিনিস মনে রাখবে, জ্যামিতি কখনো মুখস্থ করবে না, মুখস্থ করার চেষ্টা করবে না। মুখস্থ জ্যামিতি করলে হয় 1 ঘন্টা নয় 2 ঘন্টা মনে থাকবে, এরপর আস্তে আস্তে ভুলে যাবে। আর জ্যামিতি যদি বুঝে পড়ো, যেমন আনন্দ পাবে এবং দীর্ঘদিন সেই জ্যামিতি মনে থাকবে। পরবর্তী ক্লাসে সেই জ্যামিতি দিয়ে তোমরা অনেক কিছু প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে সপ্তম শ্রেণীর তেমনই একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ের সর্বসমতা এবং সাদৃশ্যতা থেকে ত্রিভুজের সর্বসমতা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা থাকবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে।
তো প্রথমেই আমরা আসো সর্বসমতা কি। সর্বসম কি? সর্বসম কি? সমতলে অবস্থিত, সমতলে অবস্থিত একই আকৃতি এবং গঠনের দুটি চিত্রকে যদি আমরা উপরিপাতনের মাধ্যমে একটির উপর আরেকটি স্থাপন করি, যদি চিত্র দুটি পরস্পরকে সম্পূর্ণরূপে আবৃত করে, তখন চিত্র দুটি সর্বসম হয়। দেখো, আমি চিত্রের মাধ্যমে একটু বোঝাবার চেষ্টা করতেছি। দুটি চিত্র, যে কোনো দুটি জ্যামিতিক চিত্র একই সমতলে অবস্থিত, একই আকৃতি এবং একই গঠনের। এখানে একই আকৃতি এবং একই গঠনের দুটি চিত্র, এটাকে আমরা B1 আর এটাকে B2 যদি দেই, এখন B1কে যদি B2 এর উপর উপরিপাতন মাধ্যমে স্থাপন করি, যদি B1 B2কে সম্পূর্ণরূপে আবৃত করে, তখন আমরা বলতে পারি B1 এবং B2 সর্বসম। তখন আমরা লিখতে পারি B1 সমান সর্বসমান B2। এখানে সমান আর উপরে একটু বক্ররেখা দিলেই এটা সর্বসমর প্রতীক। তাহলে ত্রিভুজের সর্বসমতা আলোচনা করার আগে আমাদের দুটি বিষয় জানতে হবে। একটা হলো রেখাংশের সর্বসমতা এবং কোণের সর্বসমতা। আচ্ছা, রেখাংশের সর্বসমতা কি? যখন দুটি রেখাংশ AB এবং CD, দুটি রেখাংশ উপরিপাতনের মাধ্যমে ABকে CDর উপর স্থাপন করি, যদি AB রেখাংশের প্রান্তবিন্দু A এবং B CD রেখাংশের প্রান্তবিন্দু C এবং D এর উপর পতিত হয়, তখন আমরা রেখা দুটিকে সর্বসম বলতে পারি। আবার বলি, যখন দুটি রেখাংশ একটির দুটি প্রান্তবিন্দু অপরটির দুটি প্রান্তবিন্দুর সাথে মিলে যায়, তখন রেখা দুটিকে সর্বসম বলতে পারি। চিত্রে দেখো, AB রেখাংশের A এবং B প্রান্তবিন্দুদ্বয় CD রেখাংশের C এবং যথাক্রমে C এবং D প্রান্তবিন্দুর সাথে যদি মিলে যায়, তখন আমরা বলতে পারি AB সর্বসম CD। এখন লক্ষ্য করো, AB এবং CD যদি সর্বসম হয়, তখন রেখা দুটির দৈর্ঘ্য সমান হবে। বিপরীতক্রমে যদি বলি আমরা AB এবং CD সমান দুটি রেখা অংশ সর্বসম। এখন আমরা ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে জানব। ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে জানতে হলে আমাদের কোণের সর্বসমতা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। দুটি একই পরিমাপের কোণ, যেমন ABC এবং DEF, দুটি 45 ডিগ্রি কোণ, মনে করি 45 ডিগ্রি কোণ আঁকলাম। এখন এই দুইটা কোণ সর্বসম কিনা আমরা প্রমাণ করার জন্য প্রথমে কি করব, AB
সি কোণকে ডিই এফ কোণের উপর এমনভাবে স্থাপন করব যে কোনো বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে এবং বি এ রশ্মি ইডি রশ্মি বরাবর পড়ে। যদি কোণ দুটি সমান হয় তাহলে বিসি রশ্মি ইএফ রশ্মি বরাবর পড়বে। তাহলে এবিসি কোণ ডিইএফ কোণ সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারবো কোণ এবিসি সর্বসম কোণ ডিইএফ। এখন দুটি কোণ সর্বসম হলে কি হবে? দুটি কোণ তখনই সর্বসম হবে যখন এদের পরিমাপ সমান হবে। আবার দুটি একই মাপের কোণ পরস্পর সর্বসম। এবার আমরা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। তোমরা জানো একটা ত্রিভুজের কয়টি অংশ? একটা ত্রিভুজের কয়টি অংশ বলতে পারবে? একটি ত্রিভুজের 6টি অংশ থাকে। এ বি সি ত্রিভুজের কয়টা অংশ থাকবে? 6টা অংশ। এখানে 3টে বাহু এ বি বিসি এবং এসি বাহু, আবার এ কোণ বি কোণ সি কোণ, 3টি কোণ থাকে। এই 6টি অংশ নিয়ে একটি ত্রিভুজ অঙ্কিত হয়। এখন দুটি ত্রিভুজ সর্বসম কখন হবে? যখন একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো অপর একটি ত্রিভুজের অনুরূপ শীর্ষবিন্দে পড়বে এবং বাহুগুলো অনুরূপ বাহুর উপর পড়বে, কোণগুলো অনুরূপ কোণের সাথে মিলে যাবে, তখন দুইটি ত্রিভুজ সর্বসম হবে। তাহলে এবিসি একটি ত্রিভুজ, ডিইএফ অনুরূপ আরেকটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে কি হবে? শীর্ষবিন্দু এ ডি এর উপর পড়বে, বি ই এর উপর পড়বে, সি এফ এর উপর পড়বে। বি এ বাহু ইডি বাহু বরাবর পড়বে, এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে, বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়বে। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখন আমরা 10ম অধ্যায়ের উপপাদ্য 1 প্রমাণ করব। 10ম অধ্যায়ের উপপাদ্য 1। এটাকে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয়। সংক্ষেপে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয়। উপপাদ্যের সাধারণ নির্বচন দুটি ত্রিভুজের একটির দুই বাহু, লিখে দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হলে বাহুর সমান হলে এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ
সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এখন দেখো, দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হলে এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা দুইটা চিত্র আঁকি। এ বি সি অনুরূপ আরেকটি চিত্র ডি ই এফ। এখন সাধারণ নির্বাচন অনুসারে আমরা বিশেষ নির্বাচনকে প্রতীকের সাহায্যে লিখি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ ত্রিভুজের ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজ এর এ বি সমান ডিই, এ বি সমান ডিই। এসি সমান ডিএফ, এই এসি সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি কোণ, এটা হলো অন্তর্ভুক্ত কোণ। বিএসি কোণ সমান অন্তর্ভুক্ত ইডিএফ কোণ। ইডিএফ কোণ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেখো, আবার বলি বিশেষ নির্বাচনটা। এবিসি ত্রিভুজ, মনে করি এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজের দুটি বাহু, এবি বাহু সমান ডিই বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু এবং অন্তর্ভুক্ত এ বি এসি কোণ সমান ই ডিএফ কোণ। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ। এখন প্রমাণের জন্য আমরা কি করব, এখানে করি প্রমাণ। এখানে ত্রিভুজ দুইটার প্রতি লক্ষ্য করো, এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ। আমরা উপরিপাতনের মাধ্যমে আমরা এবিসি ত্রিভুজকে ডিইএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে। আবার বলি, এবিসি ত্রিভুজকে ডিইএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে। এ বি বাহু ডিই বাহু বরাবর পড়ে। এখন ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে, সি বিন্দু যেন সেই পাশে পড়ে। আবার বলি, এবিসি ত্রিভুজকে ডিএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে, এবি বাহু ডিই বাহু বরাবর পড়ে। এখন
ত্রিভুজটাকে এভাবে ফেলবো না এভাবে ফেলবো, প্রশ্ন ওঠে। তখন আমরা বলবো ডিই ত্রিভুজের যে পাশে এফ বিন্দু আছে সি বিন্দু যেন সেই পাশে পড়ে। তাহলে এ কথাটুকু আমরা লিখি, ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডিই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে, এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে, এ বি বাহু ডিই বাহু বরাবর পড়ে, ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে সি বিন্দু যেন সে পাশে পড়ে। সেই পাশে পড়ে। এখন বিশেষ নির্বাচনে দেওয়া আছে এ বি সমান ডি। এ বি সমান ডিই বলে বি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। বাহুর সর্বসমতায় বলা আছে সমান সমান বাহু, হ্যাঁ, সর্বসম। তাহলে এ বি সমান ডিই বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। তাহলে যেহেতু এ বি সমান ডিই বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। তাহলে জ্যামিতিটাকে আমরা যদি ধাপ অনুসারে ভাগ করি, প্রথম ধাপে আমরা এটুক যদি আমরা প্রথমে শিখি, এটাকে যদি আমরা প্রথম ধাপ দেই, এই সম্পূর্ণটা আমরা প্রমাণ করছি বাহুর সর্বসমতা দিয়ে। আমরা এখানে লিখে দেব বাহুর সর্বসমতা অনুসারে। এখন দ্বিতীয় ধাপে আমরা কোণের সর্বসমতা প্রমাণ করব। আমি এই লেখাটুকু একটু মুছে দিই দ্বিতীয় ধাপ প্রমাণ করার জন্য। দ্বিতীয় ধাপ, এখন এই কোণ এবং ডি কোণের সর্বসমতা প্রমাণ করব। যেহেতু বি এ সি কোণ সমান, এই বি এ সি কোণ সমান ই ডি এফ কোণ, এবং এ বি বাহু ডিই বাহু বরাবর পড়ে, সুতরাং এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। যেহেতু এ বি সি কোণ সমান ডিই এফ কোণ, যেহেতু এ বি সি কোণ সমান ডিই এফ কোণ সাধারণ নির্বাচনে বিশেষ নির্বাচনে দেওয়া আছে, সুতরাং এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। তাহলে
এটা ত্রিভুজের সর্বসমতা অনুসারে আমরা এটুক প্রমাণ করলাম। এবি বাহু তো আগেই ডিই বাহু বরাবর পড়ছে, এখন এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়ল। আবার তৃতীয় ধাপে আমরা বলতে পারি যেহেতু এসি সমান ডিএফ, সুতরাং সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। যেহেতু এসি সমান ডিএফ, সুতরাং সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। এখন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ছে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ছে, তাহলে বিসি বাহু ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা ধাপ 4 নম্বর ধাপে আমরা লিখব এ বিন্দু বি বিন্দু ই বিন্দুর উপর, বি বিন্দু ই বিন্দুর উপর সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে বিসি বাহু ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে এ বিন্দু ডি বিন্দুর উপর আগেই পড়ছে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ল, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ল। তাহলে এ বি সি ত্রিভুজ ডিএফ ত্রিভুজের উপর সমাপতিত হবে। তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডিই এফ এর উপর সমাপতিত হবে। সুতরাং আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ডিই এফ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, দেখো যদিও উপপাদ্য প্রমাণটা একটু বড়, তোমরা যদি ধাপে ধাপে এগুলো আয়ত্ত করো তাহলে এই উপপাদ্যটা শিখতে কষ্ট হবে না। এই উপপাদ্যের সাহায্যে তোমরা পরবর্তী ক্লাসে 8, 9, 10-এ অনেক উপপাদ্য প্রমাণ করতে হবে। এই তথ্য কাজে লাগিয়ে সর্বসমতার আরও 3টি উপপাদ্য আছে, এই 3টিও তোমরা শিখে ফেলবে। এবং মনে রাখবে, এখন আমি সংক্ষেপে এই উপপাদ্যের একটা উদাহরণ কিভাবে ব্যবহার হয় সেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা উদাহরণের সাহায্যে উপপাদ্য বাহু কোণ বাহু উপপাদ্যের ব্যবহার কিভাবে হয় তা একটু তোমাদের দেখাই, তোমরা লক্ষ্য করো। একটি ত্রিভুজ এ বি সি, এবিসি একটি ত্রিভুজ, আর এই ত্রিভুজের এডি হলো ত্রিভুজটির লম্ব সমদ্বিখণ্ডক, সিডি ত্রিভুজটির লম্ব সমদ্বিখণ্ডক। এখন কিভাবে আমাদের উপপাদ্য 1 এখানে ব্যবহার হবে
ওগুলো দিয়ে প্রমাণ করতে হবে, সেটা আমি দেখি। চিত্রে সিডি এবি এর উপর লম্ব দ্বিখণ্ডক, লম্ব সম দ্বিখণ্ডক। প্রমাণ করো যে দ্বিখণ্ডক হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। কিভাবে এটা প্রমাণ করব? পূর্বের উপপাদ্য দিয়ে এখানে প্রমাণ করি। প্রমাণ দেখো, এখানে লম্ব দ্বিখণ্ডক সিডি লম্ব দ্বিখণ্ডক হওয়ায় এবিসি ত্রিভুজ দুটি ত্রিভুজে বিভক্ত হয়। এই দুটি ত্রিভুজ এডিসি ত্রিভুজ ও বিডিসি ত্রিভুজ এর, দেখো যেহেতু সিডি এবি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এডি সমান ডিবি হবে। এই ত্রিভুজে এডি সমান বিডি। এখানে যথার্থতা লিখতে হবে সিডি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। সিডি সাধারণ বাহু। সাধারণ বাহু কখন হয়? যখন দুটি ত্রিভুজের একটি বাহু থাকে, দুটি ত্রিভুজের জন্য একটি বাহু থাকে, তখন তাকে সাধারণ বাহু বলে। সিডি এই ত্রিভুজেরও আছে এবং এই পাশের ত্রিভুজেরও আছে, এই জন্য সিডি সাধারণ বাহু। তারপরে দেখো, যেহেতু এটা লম্ব দ্বিখণ্ডক, তাহলে এই দুইটা কোণ সমকোণ। অন্তর্ভুক্ত এডিসি কোণ সমান অন্তর্ভুক্ত বিডিসি কোণ। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হওয়ায় ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জ্যামিতি পড়বে এবং বোঝার চেষ্টা করবে, জ্যামিতিকে ভয় পাবে না, আর জ্যামিতিকে অবহেলা করে অ্যাভয়েড করে যাবে না, তাতে তোমাদের উপরের ক্লাসে অনেক সমস্যা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।